তোর মতো সামান্য ফুড ডেলিভারির বয়কে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যেখানেই যাই তোর জন্য আমাকে ছোট হতে হয়। সবাই জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, তখন সবাইকে নানান মিথ্যে কথা বলতে হয়। তোকে স্বামী বলতেও আমার ঘৃণা লাগে। কেন আমার কাছে পড়ে আছো আমার টাকা পয়সার জন্য? কত টাকা চাই তোমার? 10 লাখ, 20 লাখ, 1 কোটি? নাও, নিয়ে আমায় জীবন থেকে চলে যাও। কি বলতেছো? আমি তোমাকে টাকার জন্য বিয়ে করছি? তোমার বাবাই তো আমাকে বললো তোমাকে বিয়ে করতে, তাই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। বাবার কথা শুনে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কত বড় লোকের ছেলে আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তবু কেন যে তোমাকে বাবার কথা শুনে বিয়ে করলাম এখন পস্তাচ্ছি। কেন তাহলে তুমি সেদিন আমাকে বিয়ে করলে? সেদিন তো বলে দিতে পারতে তোমার বাবাকে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তুমি বড় লোকের ছেলেকে বিয়ে করবে। আমার মতো গরিবকে তুমি কখনো মানতে পারবে না, তাহলেই তো হয়ে যেত। সেটাই তো বলেছিলাম যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কিন্তু বাবা বলেছিল যে তোমাকে যদি বিয়ে না করি তাহলে তার সম্পদের আমি কানা করিও পাবো না। তাই তো সম্পদের লোভেই তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি সবচেয়ে বড় ভুল করেছি। কিছুই বুঝছেন না তো? তাহলে চলুন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। ঢাকার বনানীর এক প্রাসাদোপম বাড়িতে থাকে তৃষা। জন্ম থেকে বিলাসিতা, রূপ, যৌবন আর টাকার গর্বই তার অলংকার। ছোটবেলা থেকে শিখেছে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়। পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে। চারপাশে সব ধনী বন্ধুবৃত্ত, দামি গাড়ি, বাড়ি, জুয়েলারি, এগুলোই যেন জীবনের সার্থকতা তার চোখে। অন্যদিকে রাহাত একদম সাধারণ পোশাক পরা, পুরনো মোটর বাইক চালানো এক ফুড ডেলিভারি বয়। সবাই ভাবে তৃষার সঙ্গে তার বিয়ে একটা ভুল, হয়তো কোনো বাধ্যবাধকতায় তৃষা তাকে বিয়ে করেছে। বাস্তবে সেটাই আংশিক সত্যি। তৃষার বাবা ছিলেন সৎ মাটির মানুষ। তিনি রাহাতের ভদ্রতা, চরিত্র আর দায়িত্বশীলতার জন্যই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তৃষা তখন মুখে আপত্তি না করলেও মনে মনে ভীষণ ক্ষুব্ধ ছিল। বিয়ের পর থেকেই তৃষা কখনো স্বামীকে স্বামী বলে ডাকেনি। তার কাছে রাহাত মানেই লজ্জার কারণ। এক বিকেলে ড্রয়িং রুমে বসে তৃষা ফোনে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তোর হাব্বি কই? আজকাল তোকে একা একাই দেখি। আরে থাক, এসব নিয়ে বলিস না। আসলে ও আমার কাছে ড্রাইভারের মতোই। বাইরে কোথাও গেলে আমি পরিচয় করিয়ে দিই না। কি লজ্জা! ভাব, আমার স্বামী ফুড ডেলিভারি বয়। বান্ধবীরা হেসে উঠল। ঠিক তখনই পাশের ঘর দিয়ে যাচ্ছিল রাহাত। কথাগুলো স্পষ্টই তার কানে এলো। বুকের ভেতরটা ছ্যাঁকা খেলেও চুপ করে চলে গেল সে। রাতের খাবারের টেবিলে রাহাত শান্ত গলায় বলল, তৃষা, তুমি আমাকে এভাবে ছোট করো না। প্রতিটা কাজেরই মর্যাদা আছে। আমি এত ডেলিভারি করি, কিন্তু নিজের উপার্জনের সংসার চালাতে পারি। সংসার চালানোর ক্ষমতা তোমার আছে আমার খরচ সামলাতে? শোনো, তুমি আমার যোগ্য নও। তুমি আমার জীবনে কেবল এক বোঝা। রাহাত কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে ভাতের প্লেটে চামচ চালাতে লাগলো। মাঝে মধ্যে তৃষা রাতে তার পুরনো প্রেমিক আরাফাতের সঙ্গে ফোনে কথা বলতো। আরাফাত বড়লোক, দামি গাড়ি চালায়, বিজনেসম্যানের ছেলে। তৃষা মনে মনে স্বপ্ন দেখে যদি ওর সাথেই বিয়ে হতো। অন্যদিকে রাহাত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাইকে ঘুরে খাবার ডেলিভারি করে। বৃষ্টি হোক বা রোদ, ক্লান্ত মুখে যখন বাড়ি ফেরে তখনও তৃষার কাছ থেকে একটা হাসিও পায় না। একদিন ক্লান্ত শরীরে দরজায় ঢুকতেই তৃষা থেমে থেমে বলল, আজ রাতে আমার ফ্রেন্ডসরা আসবে, তুমি একটু কোনায় থাকবে, যেন কেউ বুঝতে না পারে তুমি আমার স্বামী। তুমি কি কখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না? না, কখনোই না। রাহাতের চোখে জল এসে গেল, কিন্তু সে কিছু বলল না। মনে মনে শুধু একটাই কথা বলল, একদিন সত্যিটা জানবে তৃষা, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। পরদিন সকালে রাহাত তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে বাইকে করে বেরিয়ে গেল খাবার ডেলিভারি দিতে। গরম রোদে ঘাম ঝরছিল তার কপাল বেয়ে, তবুও মুখে একটুখানি হাসি, কারণ সে জানে কাজের মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। অন্যদিকে তৃষা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছে। আজ তার বান্ধবীদের সঙ্গে ক্যাফেতে আড্ডা, ব্যাগে দামি ব্র্যান্ডের লিপস্টিক, চোখে গাঢ় আইলাইনার, গায়ে বিদেশি পারফিউম।
বাড়ি থেকে বেরোনোর আগে রাহাত দরজা দিয়ে ঢুকলো, হাতে খাবারের খালি ব্যাগ, মুখে ক্লান্তি। এত ঘুমাচ্ছ কেন? এভাবে যদি কেউ তোমাকে আমার স্বামী ভাবে তাহলে আমার সামাজিক মর্যাদা শেষ। রাহাত কাজ করে এসেছে তাই ঘাম। তুমি জানো আমি যা করি তার সৎ উপার্জন। তোমার এই সৎ উপার্জনে আমি কি বিলাসিতা করতে পারি? আমার চারপাশে সবাই কোটিপতির বউ, শুধু আমি ভাগ্যহারা। তৃষা, তুমি যদি মন থেকে একবার আমার দিকে তাকাতে হয়তো দেখতে পেতে আমি তোমাকে কতটা ভালোবাসি। তৃষা তার কথা শেষ হতে দিল না। বিরক্ত হয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল। সন্ধ্যায় তৃষা যখন ক্যাফেতে পৌঁছালো তখন তার বান্ধবীরা ইতিমধ্যেই বসে আছে। টেবিলে ঢুকেই তৃষা গর্ব ভরে বলল, আজ আরাফাত আসছে। ও নতুন স্পোর্টস কার দেখেছো? অসাধারণ। তুই তো ভাগ্যবতী, যদি আরাফাতকে বিয়ে করতে পারতে। ভাগ্য খারাপ, বাবা রাজি হয়নি, তাই এখন একটা ডেলিভারি বয়ের সাথে আটকে আছি। ঠিক তখনই আরাফাত ভেতরে ঢুকলো। সাদা শার্ট, দামি ঘড়ি, আত্মবিশ্বাসী হাসি। এসে তৃষার পাশে বসে বলল, কেমন আছো তৃষা? অনেকদিন পর তোমার সাথে সামনাসামনি দেখা হচ্ছে। এখন তো অনেকটাই সুন্দর হয়েছ তুমি। তোমাকে দেখে এখন অনেক ভালো লাগছে। ক্যাফেতে উপস্থিত সবাই তাকিয়ে দেখছিল তাদের ঘনিষ্ঠ আলাপচারিতা। আর দূর থেকে এক গ্রাহকের জন্য খাবার পৌঁছে দিতে এসেছিল রাহাত। অর্ডার দেওয়া টেবিলের দিকে যেতে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়ালো, কারণ সেই টেবিলে তৃষা আর আরাফাত পাশাপাশি বসে আছে। ট্রের খাবারটা রেখে রাহাত মুখ ঘুরিয়ে নিল। চোখে জল এসে গেলেও সে কাউকে কিছু বুঝতে দিল না। তৃষার চোখেও সে পড়ল, কিন্তু সে ইচ্ছে করে উপেক্ষা করলো। বরং আরাফাতের দিকে তাকিয়ে আরো হাসলো, যেন তার চোখের সামনে রাহাতের অস্তিত্বই নেই। রাহাত মনের ভেতর বলল, হয়তো একদিন এই অবহেলা তোমাকে কাঁদাবে তৃষা, তবে আমি অপেক্ষা করব, কারণ আমি জানি সময়ের কাছে সবকিছুর জবাব আছে। হয়তো এখন তুমি ভাবছো আমি তোমার জীবনে এখন কিচ্ছু না, সামান্য একজন ডেলিভারি বয়। তুমি যখন জানবে আমি তোমার জীবনে কি ছিলাম, সেদিন তুমি নিজেই নিজে আফসোস করবে। ঢাকার আভিজাত জীবনের ঝলমলে আলো আঁধারির ভেতর দিয়ে তৃষার জীবন যেন নতুন মোড় নিচ্ছিল। আরাফাতের সঙ্গে পরিচয় তার পুরনো, কিন্তু এখনকার দিনগুলোতে সেই সম্পর্ক যেন নতুন রং পেতে শুরু করেছে। আরাফাত সব সময় দামি গাড়ি, চমকপ্রদ পোশাক আর আত্মবিশ্বাসী হাসি নিয়ে হাজির হয়। তার ভঙ্গিতে যেন এক ধরনের জাদু আছে যা তৃষাকে মোহাবিষ্ট করে রাখে। একদিন সন্ধ্যায় তৃষা বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে মোবাইল, অন্য পাশে আরাফাত। তৃষা, তুমি এখনো কেন ওই ডেলিভারি বয়ের সাথে আটকে আছো? আমি তো তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাই। জানি আরাফাত, কিন্তু বাবা মারা যাওয়ার পর সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি বাবার সিদ্ধান্তকে তখন অমান্য করতে পারিনি। এখন মনে হয় আমি ভীষণ ভুল করেছি। তুমি চাইলে এখনো বদলাতে পারো। তোমার জীবনে আমার জন্য সবসময় জায়গা আছে। তৃষার চোখে ঝিলিক ফুটল। সেই রাতে ঘুমোতে গিয়েও তার কানে বাজতে লাগলো আরাফাতের কথাগুলো। এদিকে রাহাত তখন চুপচাপ নিজের ঘরে বসে, হাতে একটি পুরনো ডায়েরি যেখানে তার স্বপ্নগুলো লেখা। একদিন নিজের পরিশ্রমে বড় কিছু হবে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। কিন্তু আজ সেই স্ত্রী তাকে অস্বীকার করছে। তবুও রাহাতের চোখে কোনো রাগ নেই, আছে কেবল এক অদ্ভুত ধৈর্য। পরদিন সকাল, তৃষা নতুন একটি সালোয়ার পরে তৈরি হচ্ছে, চুল খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক। রাহাত অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আজ কোথাও যাচ্ছো? হ্যাঁ যাচ্ছি, আরাফাত আমাকে নিতে আসবে। আমাদের একটা মিটিং আছে। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। রাহাত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে বলল, আমি তোমার স্বামী, অন্তত তুমি আমাকে জানাও কোথায় যাচ্ছো, কাদের সঙ্গে দেখা করছো। স্বামী? আমার কাছে তুমি শুধু একজন বোঝা। তুমি আমার জন্য কোনো সিদ্ধান্ত নেবে না। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন শোনা গেল। জানলা দিয়ে তাকাতেই দেখা গেল ঝকঝকে একটি নতুন স্পোর্টস কার। আরাফাত হাসি মুখে স্টিয়ারিং এ বসে আছে।
তৃষা ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল, রাহাতের দিকে একবারও না তাকিয়ে। রাস্তার ধারে দাঁড়িয়ে রাহাত দেখলো তার স্ত্রী অন্য এক পুরুষের গাড়িতে উঠে যাচ্ছে। বুকের ভেতরটা মোচড় দিলেও সে নিজেকে সামলে নিল। মনের ভেতরে শুধু বলল, তৃষা, তুমি আমাকে যত অবহেলা করো আমি তোমার জন্য শুভ কামনা করব, কিন্তু মনে রেখো সত্যকে একদিন লুকিয়ে রাখা যায় না। অন্যদিকে গাড়ির ভেতর আরাফাত গলা নামিয়ে বলল, তিশা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষটাকে ছেড়ে দাও। সে তোমার যোগ্য নয়। আমি তোমাকে রাজকুমারীর মতো জীবন দিতে পারি। আমিও তাই চাই আরাফাত। আমি শীঘ্রই ডিভোর্স দেব, তারপর আমার জীবনে শুধু তুমি থাকবে। গাড়ি দ্রুত এগিয়ে গেল, কিন্তু জানালার ফাঁক দিয়ে বাতাসে ভেসে আসা কথাগুলো যেন রাহাতের কানে পৌঁছে গেল। সে ঠোঁটে হালকা হাসি টেনে নিল, কিন্তু সেই হাসির আড়ালে লুকোনো কষ্ট কেউ বুঝতে পারল না। রাত গভীর হলে তৃষা বাড়ি ফিরল। রাহাত রান্নাঘরে দাঁড়িয়ে খাবার গরম করছে। তৃষা বিরক্ত হয়ে বলল, এত রাতে খাওয়া দাওয়া করার সময় কোথায়? আমি ক্লান্ত, আমাকে বিরক্ত করো না। অন্তত একসাথে বসে খেতে পারতাম। আমি আর তোমার সঙ্গে বসে খেতে চাই না। আমার ভবিষ্যৎ তোমার সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে। খুব তাড়াতাড়ি তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কথাগুলো রাহাতের হৃদয়কে ছুরি দিয়ে বিদ্ধ করার মতো লাগলো। তবুও সে চুপ করে মাথা নিচু করে থাকলো। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে তৃষা মনে মনে সিদ্ধান্ত নিল, খুব শিগগির সে রাহাতকে ডিভোর্স দেবে, আরাফাতের সঙ্গে নতুন করে জীবন শুরু করবে। আর রাহাত, সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে বলল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, সত্য প্রকাশের সময় যেন সঠিকভাবে আসে। ঢাকার আকাশটা আজকে ছিল মেঘলা। রাস্তায় অকারণে হর্ন বাজছে, ট্রাফিকের ভিড়, মানুষের ব্যস্ততা, সবকিছুর মাঝেও রাহাতের ভিতরে যেন এক অদ্ভুত শূন্যতা জমে উঠেছিল। গত কয়েকদিন ধরে সে বুঝতে পারছিল তৃষার সাথে তার সম্পর্কের ভাঙন আর ঠেকানো যাবে না। সন্ধ্যা নামতেই তৃষা বাড়ি ফিরল, হাতে দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ, চোখে মুখে উজ্জ্বলতা। রাহাত দরজা খুলে দিল। তার মুখে কোনো কথা নেই, শুধু শান্ত দৃষ্টি। তৃষা জুতার ফিতা খুলতে খুলতেই গম্ভীর স্বরে বলল, আমাদের একটা সিরিয়াস আলোচনা দরকার। রাহাত নিঃশব্দে বসার ঘরের সোফায় বসলো। তৃষা তার বিপরীতে বসে সোজা গলায় বলল, আমি আর এই সম্পর্ক চালিয়ে যেতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। কথাটা শোনার পর মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল, যেন ঘড়ির কাঁটা থেমে গেল। রাহাত ধীরে চোখ নামিয়ে মেঝের দিকে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, এত সহজে সিদ্ধান্ত নিলে তৃষা? সহজ? এটা আমার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার জীবনের মান নষ্ট করছো। আমি চাই স্বাধীনতা, চাই এমন একজন স্বামী যে আমার সামাজিক অবস্থার সঙ্গে মানায়। রাহাতের ঠোঁটে হালকা হাসি ফুটলো, কিন্তু সেই হাসি ছিল বেদনার। মানে তুমি বলতে চাইছো আমি তোমার স্বপ্নের সঙ্গে মানান না? হ্যাঁ, ঠিক তাই। তুমি ফুড ডেলিভারি করো, বাইক নিয়ে এখানে ওখানে ঘোরো। আমি যখন পার্টিতে যাই তখন সবাই জিজ্ঞেস করে আমার হাবি কী করে। আমি মিথ্যে বলতে বলতে ক্লান্ত। আমি আর এই অপমান সহ্য করতে চাই না। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উত্তর দিল, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে আমি বাধা দেব না। তবে মনে রেখো, বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটা এক ধরনের দায়িত্ব। তুমি যদি চলে যাও আমি তোমার জন্য প্রার্থনা করব, কিন্তু এই সম্পর্ক আর কোনোদিন ফিরবে না। ফিরতে চাইব না আমি ইতিমধ্যেই আরাফাতকে ভালোবেসে ফেলেছি। তার সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাই। সেই আমার সত্যিকারের জীবনসঙ্গী। সে তোমার মতো গরিব ঘরের ছেলে না, তার একটা স্ট্যাটাস আছে। রাহাতের বুকটা ছ্যাঁকা খেলো, তবুও সে মাথা নিচু করে রইল, যেন ঝড়ের সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে, কেবল ডালপালা দুলছে কিন্তু শিকড় অটল। রাতের খাবারের সময় তৃষা একদম আলাদা টেবিলে বসে খাচ্ছিল। রাহাত খাবার গরম করে নিয়ে গেল, কিন্তু তৃষা ঠোঁট বাঁকিয়ে বলল, এগুলো সরিয়ে নাও। আমি চাই না তুমি আমার জন্য কিছু করো।
রাহাত নিঃশব্দে প্লেট সরিয়ে নিল। সে বুঝে গিয়েছিল এই বাড়ির দেওয়ালের ভেতর তার কোনো জায়গা আর নেই। রাত গভীর হলে তৃষা ঘরে গিয়ে একটা কাগজ বের করলো। সেখানে লিখলো ডিভোর্সের খসড়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে সে বলল, অবশেষে আমি মুক্ত হতে চলেছি। আরাফাতের সঙ্গে নতুন জীবন শুরু করব, যেখানে কোনো অভাব থাকবে না। কিন্তু তার এই আত্মবিশ্বাসী হাসি আয়নার ওপাশ থেকে যেন ফিকে হয়ে যাচ্ছিল। কারণ সে বুঝতে পারছিল না যাকে আজ অপমান করছে, যাকে অবহেলা করে ফেলে দিচ্ছে, সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় চমক নিয়ে অপেক্ষা করছে। অন্যদিকে রাহাত একা বসে আকাশের দিকে তাকিয়েছিল। কালো মেঘের ফাঁক দিয়ে কয়েকটা তারা জ্বলছিল। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। সে নিজেকে বলল, ভালোবাসা আমি হারালেও ধৈর্য হারাবো না। সময় এলে তৃষা বুঝবে আমি কে। সেই রাতে বাড়িটা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক পাশে তৃষার অহংকার, অন্য পাশে রাহাতের নীরব ধৈর্য। মাঝখানে শুধু শূন্যতার দেওয়াল। কোনো রকম করে রাতটাই কেটে যায়। এরপর সকাল হয়। সকালটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির ভেতর নীরবতা এমন ভাবে ছড়িয়েছিল যেন কেউ হঠাৎ শ্বাস নিতে ভুলে গেছে। তৃষা আজ খুব তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিল। তৃষা আজ শাড়ি পরেছে, কানে ঝুলছে মুক্তোর দুল, ঠোঁটে লাল লিপস্টিক, তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। রাহাত রান্নাঘরে দাঁড়িয়ে নীরবে নাস্তা সাজাচ্ছিল। টেবিলে গরম পরোটা, ডিম আর চা। তৃষা এক ঝলক তাকিয়েই বলল, আজ আমি কোর্টে যাচ্ছি ডিভোর্সের জন্য। কাগজপত্র জমা দিতে হবে। তুমি চাইলে আসতে পারো, না চাইলে দরকার নেই। রাহাত থমকে দাঁড়ালো, তারপর আস্তে বলল, যদি এটাই তোমার চাওয়া হয় তবে আমি বাধা দেব না। তবে মনে রেখো তৃষা, প্রতিটা সিদ্ধান্তের পরিণতি আছে। আমি আমার সিদ্ধান্তের দায়িত্ব নিতে পারবো। কিছুক্ষণ পরে কালো গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আরাফাত নেমে এসে দরজা খুলে দিল। প্রস্তুত তিশা? আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তৃষা হেসে মাথা নাড়ল। তার চোখে আনন্দ, মুক্তির ছাপ। বাড়ি থেকে বের হওয়ার সময় এক মুহূর্তের জন্য রাহাতের দিকে তাকালো। রাহাত সেখানেই দাঁড়িয়েছিল, চোখে এক অদ্ভুত শান্তি। কোনো অভিযোগ নেই, শুধু গভীর দৃষ্টি। কোর্টে পৌঁছানোর পর তৃষা সব কাগজে স্বাক্ষর করলো। আইনজীবী বলল, ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এখন থেকে আপনারা আর স্বামী স্ত্রী নন। কথাটা শুনে তৃষার বুকের ভেতর হালকা কাঁপন বয়ে গেল, কিন্তু সে মুখে হাসি রাখলো। আরাফাত হাত বাড়িয়ে বলল, অভিনন্দন তিশা, এখন তুমি সম্পূর্ণ আমার। তৃষা তার হাত ধরল। গাড়িতে ফিরে যাওয়ার পথে তৃষার মনে হলো আজ থেকে সে নতুন জীবন শুরু করছে। পুরনো সবকিছু মুছে ফেলে কেবল ঝলমলে ভবিষ্যৎ। অন্যদিকে রাহাত একা বাড়িতে বসে কাগজগুলো হাতে নিল। সেখানে তার নাম, তৃষার নাম আর তাদের সম্পর্কের সমাপ্তি। চোখে জল ভরে গেলেও সে আস্তে করে কাগজগুলো ভাঁজ করে ড্রয়ারের ভেতর রাখলো। শেষ হলো তৃষা, তুমি মুক্ত হলে, আমিও মুক্ত হলাম। এতদিন তোমার কাছে আমি বাধা হয়েছিলাম, এখন তুমি মুক্ত আর আমিও মুক্ত। এর পরের কয়েকদিন তৃষা আর আরাফাতকে নিয়ে শহরে নানা আলোচনা শুরু হলো। তাদের ছবি ছাপা হলো সোশ্যাল মিডিয়ায়। বিলাসবহুল রেস্তোরাঁ, 5 তারা হোটেল, পার্টি, সব জায়গায় তারা একসঙ্গে। তৃষা আনন্দে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু এই আনন্দের মাঝেই সে প্রায়শই অদ্ভুত শূন্যতা অনুভব করত। যখন রাত গভীর হতো আর চারপাশে নীরবতা নামতো, তখন মনে পড়ে যেত রাহাতের সেই নীরব মুখ, যে মুখে কখনো অভিযোগ ছিল না। মনে পড়ে যেত সেই শান্ত কণ্ঠ, প্রতিটি সিদ্ধান্তের পরিণতি আছে। এক রাতে আরাফাতের সঙ্গে ডিনার থেকে ফিরে তৃষা আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজেকে দেখলো, দামি পোশাকে সজ্জিত, গলায় হীরের নেকলেস, হাতে সোনার ঘড়ি, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ফাঁকা জায়গা রয়ে গেছে। তৃষা ধীরে ধীরে আয়নার প্রতিচ্ছবিকে বলল, আমি কি সত্যিই সুখী, নাকি শুধু অভিনয় করছি? অন্যদিকে রাহাতের জীবন অন্য এক মোড়ে এগিয়ে যাচ্ছিল। দিনে সে সাধারণ ডেলিভারি বয় হিসেবেই কাজ করে যাচ্ছিল, কিন্তু রাতে অন্যরকম প্রস্তুতি নিচ্ছিল।
শহরের প্রভাবশালী লোকেদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ, ব্যবসায়িক বৈঠক সবই গোপনে চলছিল। কেউ জানতো না আসলে রাহাতই দেশের অন্যতম ধনী ব্যবসায়ী সাম্রাজ্যের কর্ণধার। ছদ্মবেশে সাধারণ জীবনযাপন করছে। সে জানতো সময় আসবে যখন সবাই তার সত্য পরিচয় জানবে। তবে তৃষাকে সেটা জানানোর ইচ্ছে তার ছিল না। সে শুধু চেয়েছিল তৃষা নিজের সিদ্ধান্তের ফল ভোগ করুক, বুঝুক আসল ভালোবাসা কি ছিল। এইভাবেই তৃষার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু সেই অধ্যায়ে লুকিয়েছিল প্রতারণা, অন্ধ মোহ আর অজানা অশান্তি। আর রাহাতের জীবনে শুরু হলো এক নীরব প্রস্তুতি ভবিষ্যতের ঝড় সামলানোর জন্য। অন্যদিকে তৃষা যেন মহা খুশি। বিয়ের পরপরই তৃষা আরাফাতকে নিয়ে যেন রূপকথার রাজ্যে ঢুকে গিয়েছিল। বিলাসবহুল রেস্তোরাঁ, 5 তারা হোটেলের পার্টি, দামি গাড়ি আর ঝলমলে পোশাক সবকিছুই তার জীবনকে যেন রঙিন করে তুলেছিল। প্রথম দিকের প্রতিটি দিন ছিল উৎসবের মতো। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি ছড়িয়ে পড়তো, বন্ধুরা কমেন্ট করত ড্রিম কাপল, পারফেক্ট ম্যাচ ইত্যাদি বলে। তৃষা ভেতরে ভেতরে গর্ব অনুভব করত। অবশেষে সে নিজের মতো করে সুখী হয়েছে। কিন্তু ধীরে ধীরে ফাটল দেখা দিতে শুরু করলো। এক সন্ধ্যায় তারা শহরের নামকরা এক হোটেলে পার্টিতে গিয়েছিল। নাচ গান মদ হাসি সবকিছু জমজমাট। তৃষা হঠাৎ দেখলো আরাফাত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে দাঁড়িয়ে তর্ক করছে। তার চোখ লাল, কণ্ঠে রূঢ়তা। তুমি আমার সাথে চুক্তি করবে নাকি করবে না সেটা আমি ঠিক করব। আমি টাকা ঢালছি, নিয়মও আমারই হবে। তৃষা কাছে যেতেই আরাফাত হেসে বলল, আরে তুমি এসেছ, চলো আজকে একটু বেশি মদ খেয়ে পেরেছি। তৃষা হাসলো ঠিকই, কিন্তু তার মনে প্রথমবারের মতো অস্বস্তি ঢুকে গেল। সে ভাবলো, এমন আক্রমণাত্মক মানুষকে তো আমি আগে দেখিনি। এ কি সাময়িক নাকি ওর আসল চেহারা? বিয়ের 1 মাস পর তৃষা খেয়াল করলো আরাফাত প্রতিদিন প্রচুর টাকা খরচ করছে। শপিং, পার্টি, বন্ধুদের জন্য উপহার সবকিছুতেই যেন অযথা অপচয়। একদিন সাহস করে সে বলল, আরাফাত, আমাদের কি এত খরচ করা উচিত? ভবিষ্যতের কথাও তো ভাবতে হয়। আরে আমি জানি আমি কি করছি। টাকা আমার কাছে নুরির মতো। তুমি শুধু উপভোগ করো, হিসাব কষার দরকার নেই। তৃষা চুপ করলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবতে লাগলো, যে মানুষ কখনো হিসাব রাখে না তার জীবন কি স্থায়ী হতে পারে? অন্যদিকে রাহাত নীরবে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। বাইরে থেকে সে এখনো সাধারণ ডেলিভারি বয়ের মতো, কিন্তু ভেতরে ভেতরে সে বিশাল ব্যবসার মালিক। শহরের বড় বড় কোম্পানি তার বিনিয়োগে চলছে। একদিন রাহাত পুরনো এক সহকর্মীর সঙ্গে কথা বলছিল। লোকটি হেসে বলল, দোস্ত, তুই চাইলে এখন তৃষাকে ফিরিয়ে নিতে পারিস। তুই যত বড় হয়েছিস, ওর কাছে এখনো ফিরলে মাথা নত করবে। রাহাত দীর্ঘশ্বাস ফেলল। না, আমি ওকে ফিরিয়ে নিতে চাই না। আমি শুধু চাই ও যেন নিজের ভুল বুঝতে পারে, ভালোবাসা মানে কি সেটা যেন একদিন অনুভব করে। তার চোখে তখনও এক টুকরো ব্যথা লুকানো ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তৃষার ভেতরে অস্বস্তি আরো বাড়তে লাগলো। আরাফাত প্রায় রাতে দেরি করে ফিরতো, কখনো বা একেবারেই ফিরতো না। তৃষা জিজ্ঞেস করলে রূঢ় গলায় উত্তর দিত, তুমি কি আমার উপর নজরদারি করছো নাকি? আমি যেখানে খুশি যাব, এটা নিয়ে প্রশ্ন তুলো না। এক রাতে তৃষা মোবাইল হাতে পেয়ে গেল। সেখানে এক অচেনা নাম্বার থেকে আসা বার্তাগুলো স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছিল আরাফাত অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক রাখছে। তৃষার বুক কেঁপে উঠল। এটা কি সত্যি? আমি কি ভুল করলাম? আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করলো। মনে পড়ল রাহাতের সেই শান্ত দৃষ্টি, সেই কথাগুলো। প্রতিটি সিদ্ধান্তের পরিণতি আছে। তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা জমতে লাগলো। একদিন বাজারে গিয়ে তৃষা হঠাৎ রাহাতকে দেখে ফেলল।
পুরনো মতো সাধারণ পোশাক, হাতে ডেলিভারি ব্যাগ। রাহাত তাকে এক ঝলক দেখলো, কিন্তু কিছু না বলে অন্যদিকে চলে গেল। তৃষার বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠলো। ও এখনো এত শান্ত কেন? কেন একটু অভিযোগ করলো না? আমি তো ওকে ছেড়ে চলে এসেছি। সেদিন রাতে বিছানায় শুয়ে তৃষা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি ভুল করেছি? আরাফাত কি সত্যি আমার স্বপ্নের মানুষ? সে উত্তর খুঁজে পেল না, শুধু ভেতরে ভেতরে ফাঁপা শূন্যতা আরো বাড়তে লাগলো। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে, অথচ আরাফাত এখনো বাসায় ফেরেনি। তৃষা বারান্দায় দাঁড়িয়ে মোবাইল হাতে অপেক্ষা করছে, বারবার কল দিচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই। বুকের ভেতর অস্থিরতা জমে উঠছে। একসময় দূর থেকে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে আরাফাত ঢুকলো বাড়ির ভেতরে। তার শরীর থেকে মদের তীব্র গন্ধ বেরোচ্ছে, চোখ লাল, মুখ ভারী। তৃষা রাগে গলা উঁচু করে বলল, এটা কি জীবন? রাতের পর রাত বাইকে কাটাও, আমি এখানে একা বসে অপেক্ষা করি, আর তুমি অন্যদের সঙ্গে আনন্দ করো। ও, তুমি আমার বউ সেজে উঠেছ? শুনে রাখো তিশা, আমি কোনো দাস নই। আমার যেখানে ইচ্ছা যাব, যার সাথে খুশি থাকবো। তোমার কিছু বলার অধিকার নেই। আমি তোমার স্ত্রী, আমার কোনো অধিকার নেই? আরাফাত টেবিলে রাখা গ্লাস তুলে নিয়ে পান করলো, তারপর ঠান্ডা গলায় বলল, বিয়ে করেছি বলেই তোমার খরচ দিচ্ছি। বিলাসিতা করছো, গাড়ি বাড়ি ব্যবহার করছো, এর বেশি কিছু চেও না। তৃষার বুকের ভেতরটা হাহাকার করে উঠল, চোখে জল ভরে গেল, কিন্তু সে শক্ত গলায় বলল, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না আরাফাত। টাকা দিয়ে যদি ভালোবাসা কিনা না যায়, তাহলে কেন তুমি তোমার ওই গরিব স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করলে? আমি বড়লোক বলে, তাই না? তাহলে এখন কেন বলতেছে যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না? টাকা হলে ভালোবাসা কেন? পৃথিবীর যে কোনো অমূল্য জিনিস কিনা যায়। তৃষা যেন আরাফাতের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল। যে মানুষটাকে সে ভালোবেসে বিয়ে করলো, সেই কিনা তাকে বলছে লোভী। পরদিন সকালে তৃষা আবার আরাফাতের ফোন হাতে পেল। সেদিন ফোন লক করা ছিল না। হোয়াটসঅ্যাপে এক মহিলার সঙ্গে অসংখ্য মেসেজ। কাল রাতটা দারুণ ছিল, তুমি ছাড়া আমার চলবে না, ইত্যাদি। তৃষার হাত কেঁপে উঠল, মাথা ঘুরে গেল, বাস্তবতার ঘা যেন হৃদয় ভেদ করে ঢুকে গেল। তবে কি সত্যি আরাফাত আমাকে প্রতারণা করছে? তবে কি আমি ভুল মানুষকে বেছে নিয়েছি? সারাদিন সে কিছু খেতে পারল না। বিছানায় শুয়ে শূন্য চোখে ছাদের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় বাড়ির সামনে হঠাৎ ডেলিভারি বয়ের হর্ন শোনা গেল। দরজা খুলতেই দেখা গেল রাহাত খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। তৃষার চোখে বিস্ময়। তুমি এখানে? রাহাত মৃদু হেসে বলল, অর্ডার এসেছে তাই এসেছি। তৃষা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মনে পড়ল রাহাতের শান্ত স্বভাব, তার সহনশীলতা। আরাফাতের সঙ্গে তুলনা করতেই বুকের ভেতরে অপরাধ বোধ ভরে গেল। রাহাত খাবার দিয়ে চলে গেল, কোনো প্রশ্ন করলো না, কোনো অভিযোগ করলো না, শুধু বিদায়ের সময় বলল, ভালো থেকো তৃষা। তৃষার বুক কেঁপে উঠল। তার মনে হলো এই একটি মানুষই তাকে সত্যিকারের অর্থে ভালোবেসেছিল, অথচ সেই তাকে অবহেলা করেছে। কিছুদিন পরেই আরাফাতের এক ব্যবসায়িক পার্টি হলো। তৃষাকে সঙ্গে নিয়ে গেল। পার্টিতে হঠাৎ তৃষা শুনতে পেল কিছু লোক ফিসফিস করছে। আরাফাত আবার নতুন কেলেঙ্কারিতে জড়িয়েছে, শেয়ার বাজারে বড়সড় প্রতারণা করেছে, এবার হয়তো কোম্পানি ডুবে যাবে। তৃষার বুক কেঁপে উঠল। সে আরাফাতকে পাশে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, এরা কি বলছে? এটা কি সত্যি? আরাফাত বিরক্ত হয়ে বলল, এগুলো আমার শত্রুরা ছড়াচ্ছে, তুমি এগুলো নিয়ে মাথা ঘামিও না।
কিন্তু তৃষার মন মানল না। সে স্পষ্ট বুঝতে পারল আরাফাতের মধ্যে ভয় কাজ করছে। তার চোখের দৃষ্টি এড়ানো, কথার ভঙ্গি সবই প্রতারণার ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে বাড়ি ফিরে তৃষা আয়নার সামনে দাঁড়ালো, নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যিই সুখী? আমি কি ভুল করিনি? মনের ভেতর থেকে একটা উত্তর ভেসে এলো, হ্যাঁ, তুমি ভুল করেছো। তুমি রাহাতকে অবহেলা করেছো, আর আজ প্রতারণার শিকার হয়েছো। চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আর ভেতরের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তৃষা বিছানায় শুয়ে ফিসফিস করে বলল, রাহাত, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। কিন্তু তখনও সে জানতো না রাহাত যে শুধুই এক ডেলিভারি বয় নয়, তার চেয়েও অনেক বড় কিছু। শহরের সকালটা ছিল অস্বাভাবিক ব্যস্ত। সংবাদপত্রের প্রথম পাতায় বড় বড় শিরোনাম ছাপা হলো, প্রতারণার অভিযোগে ব্যবসায়ী আরাফাত চৌধুরী অভিযুক্ত, শেয়ার বাজার কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা গায়েব। তৃষা ঘুম থেকে উঠে হাতে পত্রিকা নিতেই স্তব্ধ হয়ে গেল। আরাফাতের নাম স্পষ্ট করে লেখা, চোখ ধাঁধিয়ে গেল তার। কাগজ হাত থেকে পড়ে গেল মেঝেতে। না, এটা কি সত্যি? এ কি কেবল গুজব? সে ফোন হাতে তুলে নিল। টিভি নিউজ অন করতেই পর্দায় স্পষ্ট ভেসে উঠল আরাফাতের ছবি। রিপোর্টার বলছে, আরাফাত চৌধুরী গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে মিথ্যে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। তৃষার বুক কেঁপে উঠল, তার মাথা ঘুরতে লাগলো। এই মানুষটাকেই সে ভেবেছিল স্বপ্নের রাজপুত্র, অথচ সে একজন প্রতারক। সন্ধ্যায় আরাফাত বাড়ি ফিরল, মুখটা গম্ভীর, চোখে অস্বস্তি। তৃষা কাগজটা তার সামনে ছুড়ে দিয়ে বলল, এগুলো কি মিথ্যে? আরাফাত জোরে কাগজটা টেবিলে আছড়ে ফেলল। এগুলো বলছি ষড়যন্ত্র। আমার শত্রুরা আমার বিরুদ্ধে নামছে। তৃষা চোখের জল সামলাতে সামলাতে বলল, শত্রু না বন্ধু, সত্যটা আমাকেও জানার অধিকার আছে। তুমি কি সত্যি মানুষের টাকা লুটেছ? আরাফাত চুপ করে রইল, তার চোখ এড়ানো, ঠোঁট শক্ত করে কামড়ানো অবস্থায় উত্তর দিয়ে দিচ্ছিল। পরের দিন থেকেই তৃষার ফোনে বান্ধবীদের কল আসতে শুরু করলো। আরে তৃষা, তুই তো আরাফাতের বউ না? তোমাদের কি হবে এখন? ভাবিনি তুমি এমন প্রতারকের সঙ্গে জড়াবে। তৃষা ফোন কেটে দিলেও তার ভেতরে ভেতরে লজ্জা, ভয় আর হতাশা জমতে লাগলো। বাইরে বেরোলেই লোকজন কটমট চোখে তাকায়, যেন সেই দোষী। সে মনে মনে ভাবতে লাগলো রাহাত গরিব হলেও তার একটা মান সম্মান ছিল, কিন্তু আরাফাতের কাছে এসে সে যেন খুব বড় ভুল করেছে। সবার চোখেই সে একজন প্রতারক, সে একজন ঠক। এক রাতে আরাফাত রাগে ফেটে পড়ল। আমি তোমার কাছ থেকে এসব প্রশ্ন সহ্য করব না। যদি আমার উপর বিশ্বাস না থাকে তবে চলে যাও। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, এখন বুঝছি তোমার কাছে ভালোবাসা নয়, টাকা আর প্রতারণাই সব কিছু। আরাফাত দরজা ঠেলে বেরিয়ে গেল, আর তৃষা ভেঙে পড়ল সোফায়। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। পরদিন বাজারে গিয়ে তৃষা আবার রাহাতকে দেখে ফেলল। এবার তার চোখে আর কোনো অহংকার নেই, শুধু অপরাধ বোধ আর লজ্জা। তৃষা থেমে নরম গলায় বলল, কেমন আছো রাহাত? রাহাত শান্ত মুখে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? তৃষার চোখ ভিজে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভুল করেছি রাহাত, তোমাকে অবহেলা করেছি। আমি ভেবেছিলাম অর্থই সুখ, কিন্তু আজ বুঝতে পারছি সুখ মানে বিশ্বাস আর সম্মান। রাহাত কিছুক্ষণ নীরব রইল, তারপর শুধু বলল, প্রত্যেকেই ভুল করে তৃষা, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারলেই মানুষ সত্যিকার অর্থে বড় হয়। তৃষা সেই মুহূর্তে বুঝলো যাকে সে ছোট ভেবেছিল আসলে সেই মানুষটি ছিল সবচেয়ে বড়। অন্যদিকে আরাফাতের অবস্থা আরো খারাপ হলো। আদালতে মামলা গড়ালো, বিভিন্ন ব্যবসায়ী তার বিরুদ্ধে সাক্ষী দিল,
কোম্পানির শেয়ার ধসে পড়ল। আরাফাত তখন এক অচেনা ফোন কলে হুমকি পেল। যদি আমাদের টাকা ফেরত না দাও তবে তোমার আর এই শহরে বেঁচে থাকা মুশকিল হবে। তার মুখ থেকে রং সরে গেল। সে বুঝলো খেলার মাঠ তার হাত থেকে বেরিয়ে গেছে। সকালে তৃষা ঘুম থেকে উঠেই দরজার সামনে রাখা সংবাদপত্রটা হাতে নিল। চা বানাতে বানাতে প্রথম পাতা উল্টাতেই তার চোখ স্থির হয়ে গেল। শেয়ার কেলেঙ্কারিতে ব্যবসায়ী আরাফাত চৌধুরীর নাম জড়িত। তারপর বড় অক্ষরে লেখা, হারানো বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ, মামলার আদায়ে। তৃষার হাত কাঁপতে লাগলো। চোখের সামনে যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল। যাকে সে এতদিন নিজের গর্ব ভেবেছিল সেই মানুষটা আসলে প্রতারক। সেদিন সন্ধ্যায় আরাফাত যখন ফিরল, তৃষা তার সামনে কাগজ ছুঁড়ে দিল। এগুলো কি সত্যি? আরাফাত চোখ লাল করে চেঁচিয়ে উঠল। এসব মিডিয়ার ফালতু নাটক। শত্রুরা আমার বিরুদ্ধে নাম খারাপ করছে। তৃষা চোখ ভিজিয়ে বলে উঠল, শত্রুরা যদি চেষ্টা করে তবে সত্যি কি তোমার বিরুদ্ধে প্রমাণ আছে? তুমি কি সত্যি মানুষকে ঠকিয়েছো? আরাফাত মুখ ফিরিয়ে নিল, উত্তর দিল না। তার নীরবতাই যেন হাজারো সত্যকে প্রকাশ করে দিল। পরদিন থেকেই লোকজন তৃষাকে নিয়ে ফিসফিস শুরু করলো। বান্ধবীরা ফোনে বলল, আরে তুই তো ভেবেছিলি রাজকন্যা হয়ে গেছিস, এখন দেখ কেমন প্রতারকের বউ হয়েছিস। তোর স্বামী তো নাকি কোটি কোটি টাকা হাতিয়েছে। তৃষা ফোন কেটে দিল। বাইরে বেরোলেই লোকেরা কটমট চোখে তাকায়, যেন সেও অপরাধী। কিছুদিন পর পুলিশ তলব পাঠালো। আরাফাত ভয় পেয়ে গেল। ঘরে বসেই বিড়বিড় করছিল, আমার কিছু হলে আমি সবাইকে নিয়ে ডুববো। তৃষা স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে বলল, এভাবে আর কতদিন লুকাবে? সত্য একদিন প্রকাশ পেতেই হবে। আরাফাত চেঁচিয়ে উঠল, চুপ করো। তুমি আমার স্ত্রী হয়েও আমার বিপক্ষে কথা বলছো। তৃষা ফুপিয়ে উঠল, স্ত্রী বলে তো সত্য জানার অধিকার আমার আছে, কিন্তু তোমার কাছে আমি শুধু একটা নামমাত্র কাগজের মানুষ। ঠিক সেই সময় রাহাত খাবার পৌঁছে দিতে এসে তৃষাকে দেখতে পেল। দরজার সামনে দাঁড়িয়ে তার চোখে লজ্জা আর কষ্ট স্পষ্ট। তৃষা ধরা গলায় বলল, কেমন আছো রাহাত? রাহাত মৃদু হেসে উত্তর দিল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তৃষার চোখে জল ভরে গেল। সে আস্তে বলল, আমি বুঝতে পারছি আমি বড় ভুল করেছি, তোমাকে অবহেলা করেছি। অথচ তুমিই ছিলে আমার সত্যিকারের ভরসা। রাহাত শান্ত গলায় শুধু বলল, ভুল থেকে শিক্ষা নিলেই মানুষ বদলায় তৃষা। তৃষা কোনো উত্তর দিতে পারল না। বুকের ভেতরে কেবল অপরাধ বোধ আর অনুশোচনা জমে রইল। অন্যদিকে আরাফাতের ওপর চাপ বাড়তে লাগলো। টিভি নিউজে লাইভ দেখানো হলো, আরাফাত চৌধুরীর বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত, সম্পদ জব্দের নির্দেশ। দূর থেকে স্ক্রিনে তাকিয়ে তৃষার বুকের ভেতরে ঝড় উঠল। তবে কি এটাই আমার সিদ্ধান্তের ফল? আমি কি সত্যিই সব কিছু হারালাম? সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাঙা কণ্ঠে বলল, রাহাত, তুমি ঠিকই বলেছিলে, সময়ের কাছে সব প্রশ্নের উত্তর মেলে। শহরের এক প্রান্তে বিলাসবহুল অট্টালিকা, বাইরে চকচকে সাইনবোর্ডে লেখা নীলা এন্টারপ্রাইজ। এটা কোনো সাধারণ কোম্পানি নয়, বরং দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম। মালিক নীলা রহমান, তরুণী, মেধাবী আর ব্যবসার জগতে দাপুটে ব্যক্তিত্ব। সেদিন বিকেলে রাহাত একটি অর্ডার হাতে পেল। লোকেশনে গিয়ে অবাক হয়ে দেখলো সে ঠিক এই কোম্পানির সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত, এত বড় প্রতিষ্ঠানে খাবার ডেলিভারি দিতে হবে? সে ভেতরে ঢুকতেই রিসেপশনে তাকে থামানো হলো। আপনি কাকে খুঁজছেন? রাহাত নম্র গলায় বলল। আমি খাবারের অর্ডার নিয়ে এসেছি। রিসেপশনিস্ট একটু হেসে বলল, ওটা ম্যাডামের অর্ডার।
আপনাকে সরাসরি তার কেবিনে যেতে হবে। রাহাত থমকে গেল। সরাসরি কেবিনে? দেশের টপ বিজনেসম্যানের কাছে? কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রাহাত দেখলো সাদা শাড়ি পরা এক তরুণী ল্যাপটপের সামনে বসে নথি ঘাঁটছে। কড়া অথচ আত্মবিশ্বাসী চোখ, সেই নীলা রহমান। নীলা তাকিয়ে বলল, খাবারটা টেবিলে রাখুন। রাহাত খাবার রাখলো, কিন্তু দেখলো নীলার মুখে অদ্ভুত ক্লান্তি, যেন মাথায় অনেক ঝড় চলছে। হঠাৎ নীলা ফোনের মধ্যে কাউকে বলছে, জানেন একটা বড় সমস্যা চলছে, আমার কোম্পানি নিয়ে শত্রুরা ষড়যন্ত্র করেছে, শেয়ার মার্কেটে হঠাৎ ধস নামছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। সে হাসলো, কিন্তু হাসিটা ছিল চাপা, দুঃখে ভরা। রাহাত চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার অভ্যন্তরীণ অভিজ্ঞতা, সেই বিশাল ব্যবসার মালিকানা, সব মিলিয়ে তার মনের ভেতর জেগে উঠল একরাশ সহানুভূতি। রাহাত আস্তে বলল, যদি অনুমতি দেন একটা পরামর্শ দিতে পারি। নীলা বিস্মিত হয়ে তাকালো। তুমি তো একজন ডেলিভারি বয়, তাই না? তুমি ব্যবসার পরামর্শ দেবে? রাহাত শান্তভাবে বলল, কাজের পরিচয় দিয়ে মানুষের জ্ঞানকে বিচার করা উচিত নয়। নীলা কৌতূহলী হয়ে বলল, ঠিক আছে, বলো কি পরামর্শ দেবে। রাহাত টেবিলের পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে লাগলো। এখন যেভাবে আপনার শেয়ার নামছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, কিন্তু বাজারের ধস সবসময় স্থায়ী নয়। এই সময় হুট করে বড় সিদ্ধান্ত নিলে আরো ক্ষতি হবে, বরং আপনাকে দ্রুত বিনিয়োগের গঠন পাল্টাতে হবে। ক্ষতিগ্রস্ত শেয়ার বিক্রি না করে শক্তিশালী নতুন খাতে বিনিয়োগ বাড়ান। এতে শত্রুরা ভাববে আপনি হার মানবেন, কিন্তু উল্টো তারা নিজেরাই ফাঁদে পড়বে। নীলা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এই অচেনা ডেলিভারি বয়ের কণ্ঠে এমন দৃঢ়তা, এমন বিশ্লেষণ। সে হেসে বলল, তুমি সত্যি অদ্ভুত, এত স্পষ্টভাবে ব্যবসার খুঁটিনাটি বোঝালে, অথচ তোমাকে ডেলিভারি বয় দেখাচ্ছে। রাহাত শুধু মৃদু হেসে বলল, আমি যা জানি তা হয়তো অভিজ্ঞতার ফল, আপনি চাইলে কাজে লাগাতে পারেন। সত্যি তোমার মতো করে আমি ভেবে দেখিনি। এই কথাটা মাথায় থাকবে আমার। একেবারের জন্য আসেনি। আজ থেকে তুমি কেবল ডেলিভারি বয় নও, আমার কাছে এক বিশেষ পরামর্শদাতা। আমি দেখতে চাই তোমার এই কথাগুলো সত্যি কাজে আসে কিনা। রাহাত মাথা নত করে বলল, আমি কোনো প্রত্যাশা করি না, শুধু চাই আপনি যেন প্রতারকদের ফাঁদে না পড়েন। সেদিন থেকে নীলার মনে কৌতূহল জন্ম নিল এই মানুষটিকে নিয়ে। কে সে, কিভাবে এত কিছু জানে? আর রাহাতের ভেতরে ভেতরে এক নতুন অধ্যায় শুরু হলো। অন্যদিকে তৃষা তখন ভেঙে পড়েছে আরাফাতের কারণে। টিভি, খবরের কাগজে প্রতিদিন আরাফাতের কেলেঙ্কারির খবর বের হচ্ছে, মানুষ তাকে নিয়ে ঠাট্টা করছে। সেই সময় রাহাতের জীবনে প্রবেশ করলো এক নতুন দরজা, নীলা রহমান। এবারের খেলা আর কেবল ব্যক্তিগত নয়, বরং ব্যবসায়িক যুদ্ধ শুরু হতে চলেছে। রাত তখন প্রায় 12টা। নীলা রহমান তার অফিসে একা বসে কাগজপত্র উল্টে পাল্টে দেখছিলেন। শেয়ার বাজারে হঠাৎ করে কোম্পানির নাম নেমে যাচ্ছে। বিনিয়োগকারীরা আতঙ্কিত। বোর্ড মেম্বাররা একে একে ফোন করে জিজ্ঞেস করছে, কি হবে নীলা ম্যাডাম? কিন্তু আজ নীলা আর ভেঙে পড়েনি। বিকেলে রাহাতের সেই পরামর্শ মাথায় ঘুরছিল। আতঙ্কিত হবেন না, সময়ের আগে কোনো সিদ্ধান্ত নেবেন না। শেয়ারের দাম নামছে মানেই কোম্পানি হারাচ্ছে না, বরং এখনই শক্তিশালী খাতে বিনিয়োগ বাড়ান। নীলা কলম নামিয়ে টেবিলে হাত রাখলো। সত্যি কি সে ঠিক বলেছিল? পরের দিন সকালেই নীলা বোর্ড মিটিং ডাকলো। বোর্ড মিটিং এ সব ইনভেস্টররা এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত। প্রতিটি সদস্য উদ্বিগ্ন মুখে বসে আছে। একজন চিৎকার করে উঠল, ম্যাডাম, এখনই ক্ষতিগ্রস্ত শেয়ার বিক্রি না করলে আমরা পথে বসবো। নীলা ঠান্ডা গলায় বলল, না, কোনো শেয়ার বিক্রি করা হবে না। সবাই অবাক। কি বলছেন? এভাবে তো ক্ষতি বাড়বে। নীলা দৃঢ় গলায় বলল, আমরা ক্ষতিগ্রস্ত শেয়ার বিক্রি করব না,
বরং আমি নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছি। এখনই বিজ্ঞপ্তি জারি করুন। মিটিং রুমে সবার মুখ হাঁ হয়ে গেল। একজন জিজ্ঞেস করলো, এটা কি আপনার একান্তই পরিকল্পনা? নীলা হেসে বলল, হ্যাঁ, আর আমি চাই আপনারা আমার সঙ্গে থাকুন। বোর্ড মেম্বাররা দ্বিধায় পড়লেও অবশেষে নীলার আত্মবিশ্বাস দেখে রাজি হলো। অন্যদিকে শহরের অন্য প্রান্তে বসে আছে আরাফাত, তৃষার সেই প্রেমিক, যে এখন নীলার কোম্পানিকে নামাতে উঠে পড়ে লেগেছে। সে তার সহযোগীদের বলল, কালকের মধ্যে শেয়ারের দাম আরে নামাও। নীলার কোম্পানি ধ্বংস হলে আমরা মার্কেট দখল করব। সহযোগীরা হেসে সায় দিল। চিন্তা করবেন না স্যার, আপনার পরিকল্পনা সফল হবেই। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের ফাঁদে নীলা এক পা ফেলেনি, বরং উল্টো পথে হাঁটছে। 2 দিন পরেই বাজারে আলোড়ন। নীলার কোম্পানি হঠাৎ নতুন বিনিয়োগের ঘোষণা দিল। প্রযুক্তি খাতে বড় চুক্তি স্বাক্ষর হলো বিদেশি কোম্পানির সঙ্গে। সংবাদপত্রের শিরোনাম ছাপা হলো, নীলা এন্টারপ্রাইজেস আবারও ঘুরে দাঁড়াচ্ছে। শত্রুর ষড়যন্ত্র ভেস্তে গেল। শেয়ারের দাম আবার বাড়তে শুরু করলো। বিনিয়োগকারীরা খুশি, বোর্ড মেম্বাররা অবাক, আর শহরের ব্যবসায়ী মহল এক বাক্যে বলল, এই মেয়েটা সত্যিই অসাধারণ। কিন্তু নীলার ভেতরে একটা প্রশ্ন বারবার কাঁটার মতো বিঁধছিল। কে ছিল সে? ডেলিভারি বয় নাকি কোনো অভিজ্ঞত অর্থনীতিবিদ? তার চোখে যেন অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। এত কিছু জানেন কিভাবে? রাতে অফিস থেকে বের হওয়ার সময় নীলা আবারও দেখলো সেই পরিচিত মানুষটিকে, রাহাতকে। সে ডেলিভারি দিয়ে চলে যাচ্ছিল। নীলা থামিয়ে বলল, একটা প্রশ্ন করতে চাই, তোমার আসল পরিচয় কি? রাহাত মুচকি হেসে বলল, আমি শুধু একজন সাধারণ মানুষ, মাঝে মাঝে মানুষের ভালো চাইতে ইচ্ছে করে। নীলা কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। অন্যদিকে তৃষা তখন আরাফাতের পাশে বসে খবর দেখছিল। টিভিতে ঘোষণা হচ্ছিল আরাফাত গ্রুপের পরিকল্পনা ব্যর্থ, বাজারে তাদের শেয়ার পড়তে শুরু করেছে। তৃষা আতঙ্কিত হয়ে বলল, এটা কি হলো আরাফাত? তুমি তো বলেছিলে নীলার কোম্পানি শেষ, তাহলে কি হবে? সে এখনো টিকে আছে। তুমি তো বলেছিলে নীলার কোম্পানির শেয়ার তুমি নামিয়ে দেবে, তারপর সেগুলো তুমি কিনে নেবে। আরাফাত দাঁত চেপে বলল, কেউ একজন ওকে পরামর্শ দিচ্ছে, আমি জানবো সে কে। তৃষার চোখে তখন দ্বন্দ্ব। সে ভেবেছিল রাহাতকে ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আজকে আবারও মনে পড়ছে সেই অচেনা সরল স্বামীটাকে। হয়তো তার যোগ্যতা বোঝেনি সে নিজেই। শহরের ব্যস্ত দিন শেষ হয়েছে। রাতের আলোতে নীলা রহমানের অফিসে আজ অদ্ভুত এক প্রশান্তি নেমে এসেছে। কোম্পানির শেয়ার ঘুরে দাঁড়িয়েছে, বিনিয়োগকারীরা হাসি ফিরিয়েছে, কর্মীরা বলাবলি করছে, নীলা ম্যাডাম তো আসলেই জিনিয়াস। কে ভেবেছিল এত বড় ধস থেকে তিনি এত তাড়াতাড়ি কোম্পানিকে তুলতে পারেন। কিন্তু নীলা জানতো সব কৃতিত্ব তার একার নয়। সেই ডেলিভারি বয় যার নাম রাহাত তার মনের ভেতর অদ্ভুত কৌতূহল তৈরি করেছে। সেদিন সন্ধ্যায় নীলা সাহস করেই রাহাতকে ফোন করলো। হ্যালো, তুমি কি এখন ফ্রি? রাহাত অবাক হলো। জি, আমি তো আছি। কোনো অর্ডার ডেলিভারি লাগবে? নীলা হেসে বলল, না, এবার অর্ডার নয়। আমি চাই তুমি আমার সঙ্গে ডিনারে বসো। কিছু ব্যাপারে তোমার সঙ্গে খোলামেলা কথা বলতে চাই। রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমি কিন্তু কোনো বিশেষ মানুষ নই। নীলা উত্তর দিল, তুমি বিশেষই রাহাত, অন্তত আমার কাছে। রাহাত কিছু না বলে সম্মতি দিল। রাত 8টার দিকে তারা শহরের এক নিভৃত রেস্টুরেন্টে মিলিত হলো। নীলা সাদামাটা পোশাকে এসেছিল, যেন নিজের ব্যবসায়ী পরিচয় আড়াল করতে চেয়েছে। নীলা প্রথমেই বলল, তুমি জানো আমি সারা জীবন ব্যবসায়িক জগতে লড়াই করেছি। শত্রুরা আমাকে নিচে নামাতে চেয়েছে, কিন্তু তোমার এক কথায় আমি ঘুরে দাঁড়ালাম। এটা কাকতালীয় নয়। তুমি আসলে কে? রাহাত শান্তভাবে বলল,
আমি শুধু এমন একজন মানুষ যে জানে জীবনের সময়ের চেয়ে বড় কিছু নেই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সবকিছু বদলে দেয়। কেউ কি তোমাকে ব্যবসা শিখিয়েছে নাকি তোমার নিজস্ব অভিজ্ঞতা? রাহাতের চোখে ক্ষণিকের ঝিলিক ফুটলো। ধরা যাক জীবনের অনেক অজানা জায়গায় আমি হেঁটেছি, সেখান থেকেই শেখা। নীলা আর কিছু বলল না, তবে তার মনের ভেতরে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিল, এই মানুষটি সাধারণ নয়। অন্যদিকে আরাফাত অফিসে বসে রাগে কাঁপছে। তার সহযোগী এসে বলল, স্যার, আমার খোঁজ নিয়েছি। নীলার সঙ্গে প্রায় এক ডেলিভারি বয় দেখা করে যায়। তার নাম রাহাত। আরাফাত হেসে উঠল। ডেলিভারি বয়? হাস্যকর। তবে সত্যি যদি ওই লোকটা ওকে পরামর্শ দিয়ে থাকে তাহলে সে সাধারণ কেউ নয়। ওর আসল পরিচয় বের করতে হবে। তৃষা তখন পাশে বসে শুনছিল। সে হতবাক। রাহাত নামটা কানে আসতেই বুকটা ধক করে উঠল। রাহাত আমার সাবেক স্বামী? আরাফাত অবাক হয়ে তাকালো। কি বললে? ও তোমার স্বামী ছিল? তৃষা নিচু গলায় বলল, হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম ও শুধু একজন ফুড ডেলিভারি বয়, আর আমি ভুল করেছি। আরাফাত হেসে উঠল। ভুল নয় তিশা, বড় ভুল। যাক, এবার কাজে আসবে। তোমার প্রাক্তন স্বামীকে ব্যবহার করে আমি নীলার কোম্পানিকে ধ্বংস করব। তৃষার মনে তখন অদ্ভুত অস্থিরতা। সে বুঝতে পারছিল রাহাত তার কল্পনার চেয়ে অনেক বড় কিছু। দিনের শেষে নীলা রাহাতকে বলল, আমি চাই তুমি আমার কোম্পানির বিশেষ কনসালট্যান্ট হও। আমি কাউকে কিছু বলবো না, তোমার পরিচয় গোপন থাকবে, শুধু আমার পাশে থেকো। রাহাত একটু ভেবে বলল, ঠিক আছে, তবে আমি চাই তুমি একটা কথা মনে রাখো, কোনো মানুষের ওপর অন্ধ বিশ্বাস করো না। সবচেয়ে কাছের মানুষও কখনো শত্রু হতে পারে। তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, আমি এখন থেকে তোমার উপরই ভরসা করব। রাহাত তার চোখের দিকে তাকালো। চোখে যেন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে অদ্ভুত প্রশান্তিও আছে। রাতের অন্ধকারে দুজন আলাদা পথে হাঁটলো। একদিকে নীলা ভাবছিল, এই মানুষটা কে? কেন আমার মনে হচ্ছে ও আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনবে? অন্যদিকে রাহাত নিজেই ভাবছিল, খেলা শুরু হয়ে গেছে। শত্রুরা যতই চেষ্টা করুক, এবার আমি কাউকে জিততে দেব না। শহরের আকাশে তখন কালো মেঘ, চারপাশে ব্যবসায়িক অস্থিরতা, কিন্তু তার মধ্যেও নীলা এন্টারপ্রাইজেস দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছিল। বিদেশি বিনিয়োগকারীরা আবারও নীলার দিকে ফিরছিল, আর বোর্ড মেম্বাররা এক বাক্যে বলছিল, ম্যাডাম, আপনি সত্যিই কোম্পানিকে নতুন প্রাণ দিয়েছেন। কিন্তু এই উত্থান কারো ভালো লাগছিল না, বিশেষ করে আরাফাতের। এক সন্ধ্যায় নিজের অফিসে বসে আরাফাত ফোনে তার সহযোগীদের বলল, নীলার সঙ্গে যে লোকটা আছে ওকে সরাতে হবে। ওই ডেলিভারি ভয়ের কারণে আমার সব পরিকল্পনা ব্যস্ত যাচ্ছে। একজন সহযোগী জিজ্ঞেস করলো, স্যার, যদি সে সত্যি শুধু ডেলিভারি বয় হয়? আরাফাত দাঁত চেপে বলল, না, ও সাধারণ কেউ নয়। তিশা বলেছে ও তার প্রাক্তন স্বামী। আমি জানি এখানে বড় রহস্য লুকিয়ে আছে। আগর ইমেজ ধ্বংস করতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা ভুয়ো খবর ছড়াতে শুরু করলো। নীলার পাশে থাকা লোক আসলে প্রতারক, কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে দিচ্ছে। সে নীলার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এসেছে। একদিন সকালে এইসব খবর ছাপা হলো শহরের নামকরা পত্রিকাগুলোতে। নীলা যখন অফিসে পৌঁছালেন, বোর্ড মেম্বাররা উত্তেজিত হয়ে তার কেবিনে ঢুকলো। ম্যাডাম, আপনি কাকে ভরসা করেছেন জানেন? এই ডেলিভারি বয় আসলে প্রতারক। এমনকি তার নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। নীলা অবাক হলেও শান্তভাবে বললেন, আপনারা কি কোনো প্রমাণ দেখেছেন? একজন কাগজের বান্ডিল এগিয়ে দিল। এগুলো সব লেনদেনের কাগজ, দেখুন তার সাইন আছে।
রাহাত তখন পাশে দাঁড়িয়েছিল। সে কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল। নীলা সবার সামনে উঠে দাঁড়ালেন। আমি জানি এসব প্রমাণ সাজানো, যাকে আমি নিজের চোখে দেখেছি, যার কথা আমাকে সঠিক পথে এনেছে, তাকে আমি মিথ্যে কাগজ দিয়ে বিচার করব না। বোর্ড মেম্বাররা অবাক। কিন্তু ম্যাডাম। নীলা হাত তুলে থামিয়ে দিলেন। আমার কোম্পানির নীতি হলো সত্য যাচাই না করে কাউকে দোষী বলা যাবে না। রাহাত আমার সঙ্গে থাকবে, যদি কারো আপত্তি থাকে সে ইস্তফা দিতে পারে। সবার মুখে কুলুপাটা পড়ে গেল। অফিস থেকে বের হওয়ার পর নীলা রাহাতকে বলল, তুমি কিছু বললে না কেন? ওরা তো তোমাকে প্রতারক বানিয়ে দিচ্ছিল। রাহাত শান্তভাবে হেসে বলল, কারণ মিথ্যার জবাব সবসময় চিত্তে করে দেওয়া যায় না, সময় সত্যি প্রমাণ করবে। তবে আজ তুমি আমার উপর যে আস্থা দেখিয়েছো তার জন্য ধন্যবাদ। নীলা গভীর দৃষ্টিতে তাকালো। তুমি কি জানো আমি কেন তোমাকে রক্ষা করেছি? কারণ আমার মনে হয় তুমি এমন মানুষ যাকে আমি জীবনে হারাতে চাই না। রাহাত একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাকে হারানো সহজ না, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। অন্যদিকে আরাফাত খবর পেল তার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নীলা প্রকাশ্যে রাহাতকে রক্ষা করেছে। সে ক্ষুব্ধ হয়ে বলল, অসম্ভব, এত বড় ষড়যন্ত্র বেচতে গেল। আমি চুপ করে থাকবো না, এবার সরাসরি আঘাত আনবো। তৃষা তখন পাশে বসে চোখ নামিয়ে রেখেছিল। তার ভেতরে যেন দ্বন্দ্ব। আমি তো রাহাতকে চিনতেই পারিনি। যদি সত্যি ওর সাধারণ ডেলিভারি বয় হতো, তাহলে কি এভাবে নীলাকে রক্ষা করতো? সন্ধ্যায় অফিসের ছাদে দাঁড়িয়ে রাহাত আকাশের দিকে তাকালো। বাতাসে ঝড়ের গন্ধ। সে মনে মনে বলল, খেলা এখনো শুরু হয়েছে মাত্র। শত্রুরা যতই চেষ্টা করুক, এবার আমি নিজেকে আড়ালে রাখবো, তবে আঘাত হবে আরো মারাত্মক। নীলা দূর থেকে তাকিয়ে তার ঠোঁটে ফিসফিস করে বলল, তুমি কে রাহাত? কেন আমার মনে হয় তোমার ভেতরে এমন এক ক্ষমতা লুকিয়েছে যা সারা দুনিয়া বদলে দিতে পারে। শহরের আকাশে আবার ঝড় জমছে। ব্যবসায়িক জগতে গুজব রটে গেছে শীঘ্রই নীলা এন্টারপ্রাইজেস একটি আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেবে। টেন্ডারটি জিততে পারলে কোম্পানি কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ পাবে, আর হারলে বিশাল ক্ষতি। এই খবর হাতে পেয়ে আরাফাত রাগে হাসল। এটাই সুযোগ। নীলার এই টেন্ডার জিততে না দিলে ওর সব কিছু ভেঙে পড়বে। সে তার সহযোগীদের ডেকে বলল, রাহাত নামের যে লোকটা নীলার পাশে আছে, ওকে সরাসরি অপরাধী বানাতে হবে। আমি চাই টেন্ডারের আগে যেন ওকে ধরা হোক, যেন নীলার বিশ্বাস ভেঙে যায়। একজন জিজ্ঞেস করল। স্যার, কিভাবে সম্ভব? আরাফাত চোখ টিপে বলল, বুয়া ডকুমেন্ট তৈরি করো, টেন্ডারে ফাঁকফুকার ধরিয়ে দাও, যেন সবাই ভাবে রাহাত তথ্য চুরি করেছে। টেন্ডারের একদিন আগে হঠাৎ সংবাদ ছড়িয়ে পড়ল, নীলা এন্টারপ্রাইজেসের অভ্যন্তরীণ তথ্য বিদেশি কোম্পানিতে পাচার হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি রাহাত। অফিসে হট্টগোল পড়ে গেল। কর্মীরা কানাঘুষা করছে। বোর্ড মেম্বাররা আতঙ্কিত। একজন বলে উঠল, ম্যাডাম দেখুন, সব প্রমাণই রাহাতের নামে। নীলা সবার কথা শুনে গভীরভাবে চুপ রইলেন। রাহাত তার সামনে শান্ত মুখে দাঁড়িয়েছিল। হঠাৎ নীলা দৃঢ় কণ্ঠে বললেন, থামুন সবাই। রাহাত আমার কোম্পানির বিশ্বাসযোগ্য ব্যক্তি। আমি জানি ও কোনোদিনও প্রতারণা করবে না। বোর্ড মেম্বাররা অবাক। কিন্তু ম্যাডাম প্রমাণ। নীলা কাগজগুলো হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর মুচকি হেসে বললেন, এই নথিতে যে সই আছে সেটা আসল নয়, আমার চোখ আড়ায় না। আর সবচেয়ে বড় কথা, এই ফাইলের ডেটাটাই ভুয়া। রাহাত তখন আমার সাথেই ছিল। সবাই চুপ মেরে গেল। রাহাত ধীরে ধীরে বলল, আসলে যারা এই ফাঁদ তৈরি করছে তারা ভেবেছে আমি কিছুই জানি না, কিন্তু আমি আগে থেকেই ওদের গতিবিধি লক্ষ্য করছিলাম। সবাই অবাক হয়ে তাকালো।
আমি কোম্পানির সার্ভারে সিকিউরিটি সিস্টেম বসেছিলাম, তাই যেই ভেতরে তথ্য ডাউনলোড করার চেষ্টা করছে তার আসল আইপি অ্যাড্রেস আমার কাছে আছে। সে ল্যাপটপ খুলে প্রজেক্টরে দেখালো। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল আরাফাত গ্রুপের অফিস থেকে তথ্য চুরির চেষ্টা হয়েছে। বোর্ড মেম্বাররা হতবাক, কেউ কল্পনাও করেনি এমন নাটকীয় ওলটপালট হবে। সেদিন সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ল। নীলা এন্টারপ্রাইজের তথ্য পাচার প্রমাণিত হলো না, বরং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আরাফাত গ্রুপের নাম জড়ালো। আরাফাত ক্ষোভের টেবিল ভেঙে ফেলল। অসম্ভব, ওই লোকটা বারবার আমার পরিকল্পনা নষ্ট করছে। কে এই রাহাত? কেন এত শক্তিশালী? তৃষা পাশে বসে চোখ নামিয়ে বলল, আমি আগেই বলেছিলাম ও সাধারণ মানুষ নয়। আমি নিজেই বুঝতে পারিনি ও কত বড়। অফিস ফাঁকা হয়ে গেল। নীলা রাহাতকে একা ডাকলেন। আজ তুমি শুধু আমাকে নয়, পুরো কোম্পানিকে রক্ষা করলে। আমি জানি তুমি নিজের পরিচয় লুকিয়ে রেখেছো, কিন্তু কেন? রাহাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যেদিন সময় আসবে সেদিন সব বলবো, তবে এখন না। শুধু একটা কথা মনে রেখো, আমি তোমার পাশে আছি। নীলা তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি জানি না তুমি কে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। শহরে রাত নামছিল, কিন্তু সেই রাত যেন এক নতুন আলোর ইঙ্গিত দিচ্ছিল। রাহাতের মুখে ছিল রহস্যময় হাসি, আর নীলার মনে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত অনুভূতি, আস্থার আকর্ষণের মিশ্রণ। টেন্ডারের ফাঁদ ভাঙার পর কয়েকদিন ধরে নীলা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। অফিসের প্রতিটি মুহূর্তে সে বুঝতে পারছিল আরাফাত থামবে না। কিন্তু আজ রাতে সবকিছু ছেড়ে নীলা একা বসেছিল তার বাড়ির ছাদে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে রাহাত এসে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? কিছু হয়েছে? নীলা চমকে তাকালো। তার চোখে অদ্ভুত এক দুঃখের ছাপ। রাহাত, জানো, আমার বাইরের জীবনটা যত বড়, ভেতরের জীবনটা ততটাই একা। রাহাত শান্তভাবে পাশে বসে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার ভেতরের কথাগুলো বলতে পারো। নীলা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, আমার মা ছেলেবেলায় মারা যান। বাবা সারাদিন ব্যবসায় ব্যস্ত ছিলেন। আমি বড় হয়েছি চাকর বাকরের ভিড়ে, কিন্তু ভালোবাসার ছোঁয়া পাইনি। পরে যখন বড় হলাম, সবাই আমাকে শুধু উত্তরাধিকারিণী বলেই চিনল। আসলে আমাকে মানুষ হিসেবে চেনে কজন? তার চোখ ভিজে উঠল। বন্ধুরাও আমাকে টাকার মেশিন মনে করেছে। প্রেম সেখানেও প্রতারণা ছাড়া কিছুই পাইনি। নীলা হঠাৎ থেমে রাহাতের দিকে তাকালো। তুমি আলাদা। তুমি কখনো টাকার জন্য কাছে আসোনি, বরং আমি তোমাকে অপমান করেছি, রাগ করেছি, কিন্তু তুমি আমার পাশে দাঁড়িয়ে থেকেছো। রাহাত নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো আমার নিজের জীবনটাও অনেকটা তোমার মতো। বাইরের মানুষ যা দেখে, ভেতরের গল্প তার থেকে অনেক আলাদা। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? রাহাত চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলল, কিছু পরিচয় আড়ালে রাখতে হয়। হয়তো আজ আমি তোমাকে পুরোটা বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমি কোনো ভাড়াটে লোক নই। আমার অস্তিত্ব, আমার দায়িত্ব, এগুলো সাধারণ নয়। নীলা বিস্মিত চোখে তাকিয়ে রইল। তাহলে তুমি কে? কেন আমার জীবনে এলে? রাহাত মৃদু হেসে উত্তর দিল, একদিন তুমি সব জানতে পারবে, কিন্তু আজ আমি শুধু এতটুকুই বলবো, তোমার একাকিত্বে আমি আছি, তোমার ভয়ের মুহূর্তে আমি আছি। তোমার পাশে যেই আসুক না কেন, তোমার ক্ষতি করতে চাইলে প্রথমে আমাকে অতিক্রম করতে হবে। নীলা আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সে বলল, অনেক বছর পর মনে হচ্ছে কেউ আমাকে সত্যি গুরুত্ব দিচ্ছে। শুধু আমার টাকার জন্য নয়, শুধু আমার নামের জন্য নয়, বরং আমাকে একজন মানুষ হিসেবে। রাহাত নিঃশব্দে তার দিকে হাত বাড়িয়ে দিল। নীলা তার হাতটা ধরল। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে এক অদৃশ্য সেতু গড়ে উঠল। রাতের আকাশে তারার আলো ঝিকমিক করছে, কিন্তু সেই আকাশের নিচে নীলা প্রথমবার মনে করলো তার অন্তরের জানলা খুলে গেছে। আর রাহাত, সে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছে।
তবে পুরো সত্য এখনো আড়ালে। শহরের অভিজাত হোটেলে নীলার কোম্পানির সঙ্গে একটি বড় বিনিয়োগ চুক্তি সই হওয়ার কথা ছিল। চারিদিকে সাংবাদিক, ক্যামেরার ফ্ল্যাশ, টিভি চ্যানেলের লাইভ সম্প্রচার, সবাই উত্তেজিত, কারণ এই চুক্তি দেশের অন্যতম বৃহৎ সাফল্যের পথ খুলে দেবে। কিন্তু এরই মাঝে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ল নীলার কোম্পানির আর্থিক হিসাব নাকি ভুয়ো, বিদেশি বিনিয়োগকারীদের ঠকানো হচ্ছে। এই গুজবের উৎস খুঁজতে বেশি সময় লাগলো না, সবার আঙুল গিয়ে পড়ল আরাফাতের দিকে। চুক্তির কয়েক ঘন্টা আগে নীলা একা নিজের কনফারেন্স রুমে বসে কাগজপত্র যাচাই করছিল, তখন দরজা খুলে আরাফাত ঢুকে পড়ল। চোখে মুখে অহংকারের ছাপ, ঠোঁটে বাঁকা হাসি। নীলা, তুমি যতই লড়ো না কেন এই শহরে আমার বিরুদ্ধে জিততে পারবে না। আমার টাকা, আমার ক্ষমতা, এগুলো তোমাকে ধ্বংস করে দিতেই যথেষ্ট। নীলা শান্ত থাকার চেষ্টা করলো। তুমি যা করেছো তা শুধু বেইমানি নয়, নোংরামিও। আমার কোম্পানি যদি পড়েও যায় অন্তত আমি প্রতারণা করব না। আরাফাত টেবিলে ঝুঁকে আরো কাছে এলো। আমি শুধু তোমার ব্যবসা চাই না নীলা, তোমাকেও চাই। তুমি যদি আমার হাত ধরো তোমার সাম্রাজ্য অক্ষত থাকবে, না হলে তোমার প্রতিটি ইট আমি ভেঙে ফেলবো। ঠিক তখনই দরজার বাইরে কারো কণ্ঠস্বর শোনা গেল। কাউকে ভয় দেখিয়ে ক্ষমতা দেখানো যায় না আরাফাত। রাহাত ভেতরে ঢুকলো, পরনে সাধারণ পোশাক, কিন্তু চোখে মুখে অদ্ভুত দৃঢ়তা। আরাফাত ব্যঙ্গ করে হেসে উঠল। তুমি নীলার সেই ডেলিভারি বয়, নীলার ছায়ার মতো ঘুরে বেড়াও। তোমার মতো লোকের সাহস হলো আমাকে শিক্ষা দেওয়ার? রাহাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আমাকে তুমি ডেলিভারি বয় ভেবে ভুল করছো আরাফাত, কিন্তু মনে রেখো আমি যতটুকু দেখাই তার চেয়ে অনেক বেশি আড়াল করে রাখি। আরাফাত দাঁত চেপে বলল, এ নাটক বন্ধ করো, তুমি কিছুই করতে পারবে না। তোমার মতো রাহাত কত এলো গেল। রাহাত শান্ত স্বরে উত্তর দিল। তুমি যদি ভাবো আমি চুপ করে থাকবো তবে ভুল করছো। নীলাকে, তার সম্মানকে, তার পরিশ্রমকে ধ্বংস করার আগে তোমাকে আমার মধ্য দিয়ে যেতে হবে। নীলা স্তব্ধ হয়ে দুজনকে দেখছিল। তার মনে হচ্ছিল রাহাতের ভেতরে যেন এক অন্য মানুষ লুকিয়ে আছে। রাহাতের দৃঢ়তাকে ঠাট্টায় উড়িয়ে দিয়ে আরাফাত হঠাৎ বলল, শোনো নীলা, যদি এই ছেলেটির উপরে ভরসা করো তাহলে তুমি ধ্বংস হবে। ওই ছেলের কাছে কিছুই নেই, শুধু দারিদ্র্য আর ভিক্ষার মতো স্বপ্ন। নীলা দাঁড়িয়ে উঠে দৃঢ় গলায় বলল, না আরাফাত, তুমি ভুল। এই মানুষটার ভেতরে আমি এমন শক্তি রেখেছি যা তোমার কোটি টাকাতেও নেই। রাহাত ধীরে ধীরে আরাফাতের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে আমাকে ডেলিভারি বয় বলে, দরিদ্র বলো, কিন্তু আজকের পর যদি আবার নীলাকে হুমকি দাও তবে শুধু ব্যবসায় নয়, তোমার মুখোশটাই খুলে দেবো সবার সামনে। আরাফাত এক মুহূর্ত রাগে থম মেরে দাঁড়ালো, তার চোখে অসহায় ক্রোধের ঝলক। সেই মুহূর্তে যেন বাতাস জমে গেল। এক পাশে আরাফাত অহংকার আর ষড়যন্ত্রের প্রতীক, অন্য পাশে রাহাত সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি, আর মাঝখানে নীলা যার জীবনের মোড় ঘুরে যাচ্ছে দ্রুত। সে জানতো না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু অনুভব করলো রাহাত শুধু একজন ডেলিভারি বয় নয়। সেদিনের হুমকি আর উত্তেজনাপূর্ণ দৃশ্যের পর নীলা সারা রাত ঘুমাতে পারেনি। রাহাতের সেই চোখের দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর আর আরাফাতকে চ্যালেঞ্জ করার ভঙ্গি, সবকিছুই তার মাথায় ঘুরছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, রাহাত আসলে কে? সত্যি কি সে সেফ একজন ফুড ডেলিভারি বয়? যদি তাই হয় তবে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? পরদিন সকালে নীলার কোম্পানির আইনজীবী জানালেন যে বিদেশি বিনিয়োগকারীরা আবার আগ্রহ দেখাচ্ছে। গত রাতে হঠাৎ করে গুজবের সব প্রমাণ মুছে গেছে, বরং আরাফাতের নামেই বেশ কিছু কেলেঙ্কারির ডকুমেন্ট সাংবাদিকদের হাতে পৌঁছে গেছে। নীলা অবাক হয়ে গেল। কে করলো এটা? আইনজীবী শুধু বললেন, আমরা জানি না, তবে কেউ খুব প্রভাবশালী আর দক্ষভাবে কাজটা করেছে।
নীলার মনের সঙ্গে সঙ্গে ভেসে উঠল রাহাতের মুখ। সন্ধ্যায় নীলা সিদ্ধান্ত নিল রাহাতকে সরাসরি জিজ্ঞেস করবে। সে রাহাতকে তার বাড়িতে ডাকলো। নীলা বলল, তুমি আমাকে বারবার বাঁচাচ্ছ, কখনো ব্যবসায়ী পরামর্শ, কখনো সরাসরি হুমকি থেকে। কিন্তু তুমি কে রাহাত? আমি আর বিভ্রান্ত থাকতে চাই না। রাহাত চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমাকে তুমি যেভাবে দেখো আমি শুধু সেটা নই। আমি চাইলে তোমার প্রশ্নের উত্তর এখনই দিতে পারতাম, কিন্তু সময় এখনো আসেনি। তবে একটা কথা মনে রেখো, তোমাকে ভাঙতে যারা আসবে তারা শেষমেশ আমার মুখোমুখি হবে। নীলা বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় ঘুরিয়ে কথা বলো। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার জানার অধিকার আছে। তুমি যদি সেফ একজন সাধারণ মানুষ হও, তাহলে এত বড় বড় খেলা কে ভাঙছে আমার জন্য? রাহাতের চোখে তখন এক অদ্ভুত ঝলক ফুটে উঠল। ধরে নাও কেউ আড়াল থেকে তোমার জন্য পাহারা দিচ্ছে। তুমি যদি সত্য জানতে পারো তোমার জীবন বদলে যাবে। এখন কি জানতে চাও? নীলা স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল সত্যটা হাতের নাগালেই, তবুও রাহাত তা পুরোটা খুলে দিচ্ছে না। ঠিক তখনই রাহাতের ফোনে একটা কল এলো। সে একটু দূরে গিয়ে রিসিভ করলো। নীলা অজান্তেই শুনতে পেল তার কয়েকটা শব্দ। মিশন সাকসেসফুল, পরের ধাপে যাব। হ্যাঁ, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নীলার বুক কেঁপে উঠল। মিশন, নিরাপত্তা, এ আবার কিসের ভাষা? রাহাত কল কেটে ফিরে এসে হাসলো, যেন কিছুই হয়নি। চলো আজ এতটুকুই থাক, সময় হলে সব জানতে পারবে। নীলা নির্বাক হয়ে তাকিয়ে রইল রাহাতের দিকে। তার ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে কি শুধু একজন ডেলিভারি বয়, নাকি দেশের সবচেয়ে শক্তিশালী কারো মুখোশধারী রূপ? রাহাত তখনও নিশ্চুপ, কিন্তু নীলার মনে হলো মুখোশটা ধীরে ধীরে সরে যাচ্ছে। রাহাতের ফোন কল শোনার পর থেকে নীলার বুকের ভেতরে কেমন এক অস্থিরতা কাজ করছিল। মিশন, নিরাপত্তা, এইসব শব্দ সাধারণ কোনো ডেলিভারি বয়ের মুখে মানায় না। পরদিন সকালে নীলা অফিসে পৌঁছে দেখে চারদিক অদ্ভুতভাবে শান্ত, কিন্তু পেছনে পেছনে যেন কেউ তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। সে নিজের কেবিনে ঢুকতেই রাহাত দরজার সামনে দাঁড়িয়ে গেল। আজ অফিস থেকে বেরোবে না নীলা? নীলা অবাক হয়ে বলল, কেন? আমার তো বিনিয়োগকারীদের মিটিং আছে। রাহাত গম্ভীর গলায় উত্তর দিল, আজ তোমার জীবনের জন্য ঝুঁকি আছে। আরাফাত তোমাকে টার্গেট করছে। নীলা আরো অবাক হলো যখন দেখলো তার অফিসের ভেতরে হঠাৎ করে কিছু লোক প্রবেশ করলো। তারা কালো পোশাকে, কানে ওয়্যারলেস, চোখে সানগ্লাস। তাদের দেখে নীলার মনে হলো এরা সাধারণ মানুষ নয়। সে ভয়ে ফিসফিস করে বলল, ওরা কারা? রাহাত শান্তভাবে উত্তর দিল, এরা আমার টিম, তোমার নিরাপত্তার জন্য আছে। নীলা হতবাক হয়ে গেল। তুমি বলছো এরা তোমার টিম, তাহলে তুমি কে? রাহাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যাকে শুধু ডেলিভারি বয় ভাবছো, আসলে আমি সেটা নই। আমি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। একই সঙ্গে আমি সরকারের স্পেশাল সিকিউরিটি ইউনিটের সদস্য। ব্যবসায়িক জগতে এবং নিরাপত্তা জগতে দুই জায়গাতে আমি কাজ করি। নীলা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মানে তুমি দেশের টপ বিজনেসম্যান, অথচ আমার সামনে তুমি একেবারে সাধারণ মানুষের মতো থেকেছো? রাহাত হেসে বলল, আমি তোমার চোখ দিয়ে দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম তুমি মানুষকে তাদের অবস্থান দিয়ে বিচার করো নাকি তাদের মনের মূল্য বুঝো। নীলার চোখে অশ্রু জমে উঠল। তাহলে এতদিন আমি তোমাকে অবহেলা করেছি, তোমার প্রতি ভুল ভেবেছি, অথচ তুমি আসলে... রাহাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, তুমি কিছু ভুল করনি নীলা, তুমি যেমন তেমনই থেকেছো। আমি শুধু আমার পরিচয় গোপন রেখেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমার সাহস, তোমার সততা আসলে কতটা গভীর। ঠিক তখনই বাইরে গুলির শব্দ শোনা গেল। চারদিক থেকে দৌড়ঝাঁপ শুরু হলো। রাহাত দ্রুত টেবিল থেকে পিস্তল তুলে নিল। আরাফাত শেষ চেষ্টা করছে, কিন্তু এবার তাকে আর পালাতে দেব না।
নীলা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর স্রেফ এক ডেলিভারি বয় নয়, সে দেশের অন্যতম ক্ষমতাবান, বুদ্ধিমান আর সাহসী মানুষ। রাহাত তার টিমকে নির্দেশ দিল, সবাই প্রস্তুত হও। নীলা কেঁপে কেঁপে বলল, রাহাত, আমি তোমাকে হারাতে চাই না। রাহাত মৃদু হেসে তার দিকে তাকালো। ভয় পেও না, এবার সত্য প্রকাশের সময়। বাইরে ভেসে আসা গুলির শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল। কর্মচারীরা আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করলো। কেউ নিচে নামছে, কেউ জানলা দিয়ে উকি দিচ্ছে। নীলার বুক ধকধক করছে। সে কাঁপা গলায় বলল, রাহাত, এরা যদি ভেতরে ঢুকে পড়ে? রাহাত শান্ত গলায় উত্তর দিল, তাহলে তাদের মোকাবিলা করতে হবে। আমি আসি, তুমি ভয় পেও না। তার চোখের দৃঢ়তা দেখে নীলার ভেতরে এক ধরনের শক্তি কাজ করলো। সে বুঝলো এই মানুষটা তার জীবনের সব থেকে বড় ভরসা। হঠাৎ করেই দরজাটা লাথি মেরে ভাঙা হলো। বন্দুক হাতে কয়েকজন ভাড়াটে গুন্ডা ভেতরে ঢুকে পড়ল। তাদের পিছনে দাঁড়ানো আরাফাত, চোখে শয়তানি হাসি। আজ আর কোনো মুখোশে লুকানো যাবে না রাহাত। আমি জানতাম তুমি সাধারণ ডেলিভারি বয় নও, কিন্তু তাতে কি আসা যায়, এই শহরটা আমার নিয়ন্ত্রণে। রাহাত শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল। তুমি যত ভাড়াটে গুন্ডাদের আনো না কেন, অন্যায়ের পক্ষে কোনোদিনই জয় হয় না। ঠিক তখনই কালো পোশাকে রাহাতের টিম ভেতরে ঢুকে পড়ল। চোখের পলকে একে একে আরাফাতের লোকদের নিরস্ত্র করে ফেলা হলো। বন্দুক ছিনিয়ে নেওয়া হলো। কয়েকজন মাটিতে পড়ে গেল। আরাফাত অবাক হয়ে পিছিয়ে গেল। এরা কারা? রাহাত উত্তর দিল, এরা আমার টিম। তুমি ভেবেছিলে আমি একা? ভুল ভেবেছো। সবাই নিরস্ত্র হয়ে যাওয়ার পরও আরাফাত হঠাৎ কোমর থেকে পিস্তল বের করে নীলার দিকে তাক করলো। যদি আমি তাকে গুলি করি তুমি কিছুই করতে পারবে না। নীলা ভয়ে চিৎকার করলো। না, আমাকে মেরো না। রাহাত সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমার লক্ষ্য যদি নীল হয়, তাহলে আগে আমাকে পার হতে হবে। আরাফাত দাঁত কিরমির করে গুলি ছোড়ার চেষ্টা করতেই রাহাত বজ্র গতিতে তার হাত চেপে ধরল। মুহূর্তেই বন্দুকটা মাটিতে পড়ে গেল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। আরাফাত মরিয়া হয়ে লড়াই করছিল, কিন্তু রাহাতের সামনে তার কোনো জোর টিকলো না। কয়েক মিনিটের মধ্যেই রাহাত তাকে মাটিতে চেপে ধরল। টিমের একজন এগিয়ে এসে হাত কড়া পরিয়ে দিল আরাফাতকে। রাহাত নিচু স্বরে বলল, আজ থেকে তোমার খেলা শেষ আরাফাত। তোমার মিথ্যা, প্রতারণা আর সন্ত্রাস সবকিছুর বিচার হবে। সবকিছু দেখে নীলার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে রাহাতের কাছে গিয়ে বলল, আজ তুমি শুধু আমার ব্যবসা নয়, আমার জীবনও বাঁচিয়েছো। আমি কখনো ভাবিনি তোমার ভেতরে এত বড় শক্তি লুকোনো আছে। রাহাত তার দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, আমার আসল পরিচয় তুমি জানতেই আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আরাফাতকে পুলিশ নিয়ে গেল। অফিসে ধীরে ধীরে শান্তি ফিরে এলো, কিন্তু নীলার হৃদয়ে নতুন এক ঝড় বয়ে গেল। সে বুঝলো রাহাত আর শুধু বন্ধু নয়, সে তার রক্ষক, তার আশ্রয় আর হয়তো তার ভবিষ্যৎ। পরদিন সকাল, শহরের সব বড় বড় সংবাদপত্রের প্রথম পাতায় একই খবর, শীর্ষ ব্যবসায়ী ও স্পেশাল সিকিউরিটি ইউনিট অফিসার রাহাতের অভিযানে কোটিপতি আরাফাত গ্রেফতার। টেলিভিশনের স্ক্রিনে বারবার দেখানো হচ্ছিল রাহাতের ছবি, আত্মবিশ্বাসী ভঙ্গি, পাশে নীলা আর হাত করা পড়া আরাফাত। এই দৃশ্য দেখে শহরের মানুষ অবাক হয়ে যাচ্ছিল। আর তৃষা, তার হাতের কাপটা কাঁপছিল। কফি টেবিলে পড়ে ছড়িয়ে গেল। তৃষার মা অবাক হয়ে বলল, এই তো রাহাত না, আমাদের জামাই ছিল। তৃষা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ মা, এই মানুষকেই আমি ডেলিভারি বয় ভেবে অবহেলা করেছি, অপমান করেছি, অথচ সে আসলে দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষ। সে চেয়ারে বসে মাথা ধরে কাঁদতে লাগলো। মনে পড়তে লাগলো প্রতিটি মুহূর্ত, রাহাত ভিজে ঘরে ফেরার পর তাকে অবজ্ঞা করা, বন্ধুদের সামনে হেয় করা,
আরাফাতকে নিয়ে ক্যাফেতে বসে হাসাহাসি করা। প্রতিটি স্মৃতি এখন ছুরির মতো বিঁধছিল তার বুকে। টিভি রিপোর্টার বলছিল আরাফাত দীর্ঘদিন ধরে ব্যবসায়িক জগতে প্রতারণা চালিয়ে আসছিল, কিন্তু রাহাতের কৌশল আর পরিকল্পনায় সব ফাঁদ ভেঙে গেছে। নীলাকে টার্গেট করলেও সে ব্যর্থ হয়েছে। তৃষা ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম আরাফাত বড়লোক, তাই ওকে বেছে নিয়েছিলাম, অথচ সেই মানুষটাই প্রতারক প্রমাণ হলো। সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। আমি কেন এত অন্ধ ছিলাম? কেন টাকার জন্য ভালোবাসাকে মিথ্যে ভেবেছিলাম? রাতে তৃষা একা ঘরে বসে রাহাতের পুরনো ছবি বের করলো। ছবিতে রাহাত হাসছে, সেই সাধারণ পোশাক, ক্লান্ত চোখ, অথচ ভেতরে লুকিয়েছিল কত বড় এক মানুষ। তৃষা ছবির দিকে তাকিয়ে বলল, রাহাত, আমি তোমাকে চিনতে পারিনি, তোমার ভালোবাসা মর্যাদা দিতে পারিনি। আমি শুধু ধন সম্পদ খুঁজতে গিয়ে সব হারিয়েছি। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আজ তুমি শুধু দেশের নায়ক নও, তুমি আমার জীবনেরও সেই নায়ক যাকে আমি নিজের হাতে হারিয়েছি। তৃষা সারা রাত ঘুমাতে পারল না। তার বুকের ভেতর অনুশোচনার আগুন জ্বলছিল। সে বুঝলো রাহাতকে আর কখনো ফিরে পাওয়া যাবে না, কিন্তু তবুও মনটা বলছিল, যদি একবার তার কাছে ক্ষমা চাইতে পারতাম, যদি একবার বলতে পারতাম আমি ভুল করেছি, কিন্তু সেটার সম্ভব না, কারণ সে এখন অন্য কারোর সম্পত্তি। সে এখন আর আমার নেই। তাকে আমি নিজের হাতে বিদায় দিয়েছিলাম, নিজে থেকে আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম। সে এখন নীলার হয়ে গেছে। রাহাত, তুমি যেখানেই থাকো সুখে থাকো। হয়তো আমি এভাবে থেকেই নিজের করা পাপের প্রায়শ্চিত্ত করব।